আমি আসলে কাজ করার পরে এটা নিয়ে আর ইন্টারেস্টেডই থাকি না, দেখতেও মন চায় না আর কাজটা। কি পরিচয় পরিচিত করা যায় আসলে আপনাকে? মানুষ যেদিন থেকে গল্প বলা শিখলো সেদিন থেকে মানুষ আসলে অন্য যে কোনো প্রাণীর চেয়ে আলাদা হয়ে গেছে। ব্রেনটা তো আসলে একটা চাকুর মতো থাকে। যদি বাঙালি হয়ে বাঙালির মতো বড়লোক হতে চান তাহলে বাঙালিকে এক হতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা ডিভাইডেড। তখন বাংলাদেশে শুধুমাত্র বিজ্ঞাপন মানে হচ্ছে গিয়ে জিঙ্গেল, দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, একটু দিলের মধ্যে ধাক্কা দেওয়ার একটা ব্যাপার আছে। জুস যদি আপনার পিওর হয় আর পিওর কোনো কিছু শরীরে গেলে আপনি মিথ্যা বলতে পারবেন না। সত্য বলানোর জন্য ওটা খাওয়াই দাও। বিজ্ঞাপনে কিন্তু মিথ্যা কথা বলার কোনো স্পেস নাই। ইন্ডিয়ান বিজ্ঞাপন মানে দেখি সেন্স অফ হিউমার। আমাদের মূল সমস্যা আমাদের লিডারশিপের প্রবলেম, মাথা ভর্তি বুদ্ধি আমাদের। তো আপনার মাথায় এইসব আইডিয়া আসে কোত্থেকে? দিনের শেষে মানুষ আসলে তার নিজের ছাড়া আর কোনো কিছু তার নিজের না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তার জিকিপ্রিয়া শোতে। আজকে পুরো ঘন্টার সময় জুড়ে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যাকে গণমাধ্যমে কাজ করার সুবাদে যার কাজ সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা রয়েছে। কিন্তু আমি যখন আড্ডাটা শুরু করছিলাম তখন তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন পরিচয়ে পরিচিত করলে আপনি খুব আনন্দিত বোধ করবেন। তো তিনি নিজেই খুব কনফিউজ, আসলে থাকে না তার নামের আগে কি পরিচয় দিলে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো তিনি আমাদের খুব প্রিয় মানুষ গাউসুল আলম শাওন। তার কাছে আমি যাচ্ছি এবং তার অনেকগুলো পরিচয় আমার কাছে মনে হলো। তার আগে একটু আমন্ত্রণ জানিয়ে নিই আমার অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি। আমার মনে হচ্ছে একাধারে আপনি একজন নির্মাতা, একজন অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, তারপরে একটা প্রতিষ্ঠানের কর্ণধার, এবং আমরা যতদূর জানি যে গ্রের প্রায় 17 বছর আপনি বলছিলেন এমডি ছিলেন, এখন নিজের একটা প্রতিষ্ঠান হয়েছে। তো কি পরিচয় পরিচিত করা যায় আসলে আপনাকে? আসলে একটু কনফিউজিং, বিকজ আসলে তো কখনো এভাবে ভাবি নাই আসলে। কিন্তু আমার একটু ভাবলে মনে হয় যে আমার আসলে সবসময় আইডিয়া নিয়ে কাজ করতে ভালো লেগেছে। এটা যে কোনো একটা আইডিয়া, সেটা এখন 71-এর চিঠি যখন করেছিলাম বইটা, ওইটার আইডিয়া থেকে। শুধু 71-এর চিঠি না, আমি আমার একটু স্মৃতিচারণ করতে চাই, যদিও এটা আপনার সাথে কতটুকু মনে পড়বে আমি জানি না। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ গণমাধ্যমে বা গণমাধ্যমের বাইরে এই মানুষের ব্রেন চাইল্ড, এটা হয়তো অনেকেরই জানেন না। আমাদের যখন আমি এবিসি রেডিওতে ছিলাম, প্রথম আলো সিস্টার কনসার্ন, আমাদের মনে আছে প্রথম বর্ষপূর্তি একটা অনুষ্ঠান হয়েছিল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, এবং ওইখানে উনি আমাদের বর্ষপূর্তি করার জন্য কিছু ক্রিয়েটিভ আইডিয়া দিয়েছিলেন। পরবর্তীতে আমার কাছে, আমি লাবলু ভাইয়ের সাথে কথা বললাম, লাবলু ভাই তো এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা, তো জানলাম এটা গ্রের শাওন ভাইয়ের আইডিয়া। এখনো মনে আছে, ছাই নিবেন গো ছাই মাথায় করে প্যারেড করছিল ওই ইয়ের মধ্যে। তো আপনার মাথায় এইসব আইডিয়া আসে কোত্থেকে আসলে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমি জানি না, আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি যখন আমার প্রথম অর্গানাইজেশন ঢাকাতে ইউনিট্রেন্ডে কাজ করতাম, তো আমাদের সাথে কাজ করতে তুষার দাস, কবি তুষার দাস। তুষার বলতে যে তোর যে তুই আইডিয়া দিতে থাকিস, একদিন আইডিয়া শেষ হয়ে যাবে। তো আমি তুষার দেখে বলছিলাম, মনে পড়ে আমার, যে আসলে আইডিয়া না আসলে নিজের তো না, আসলে আইডিয়া আসলে থাকে অ্যাটমসফিয়ারে থাকে, বাজারে রাস্তায় ঘাটে থাকে। ওখান থেকে রাইট আইডিয়া পিক করতে পারাটাই কাজ আসলে। সো আমাদের কাজ আসলে ওটা পিক করা। তো আমার কাছে খুব মনে হয় যে বাঙালি জাতি হিসাবে খুবই গল্পবাজ আর কি। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি গল্প, যে কোনো মানুষের কাছ থেকে আপনি অনেক গল্প পাবেন। আমাদের অফিসে কেউ লেট করে আসলো, জিজ্ঞেস করলেন কি রে তুই লেট কেন আজকে, ওর কাছে একটা গল্প আছে। যদি কেউ জিজ্ঞেস করেন আজকে বাথরুমে এতক্ষণ লাগলো কেন, ওটা গল্প আছে। মানে কেন ঘুমতে করতে দেরি হলো, গল্প আছে। আমাদের কাছে আসলে প্রচুর গল্প। তো এই গল্পবাজ আর খুব ইন্টারেস্টিং। আমাদের যে বিখ্যাত রাইটার যে ইউভাল নোয়া হারারি, সেপিয়েন্স বলে একটা বই আছে, ওখানে খুব সুন্দর লিখেছে যে মানুষ যেদিন থেকে গল্প বলা শিখলো সেদিন থেকে মানুষ আসলে অন্য যে কোনো প্রাণীর চেয়ে আলাদা হয়ে গেছে আসলে। সো আমার মনে হয় গল্প বলার যে মানুষের যে ন্যাচারাল যে টেন্ডেন্সি, এইটা মানুষকে আসলে যে কোনো প্রাণী থেকে আলাদা করে, এবং তার যে উত্থান, সে উত্থানের পেছনে গল্প বলাই। তো আমাদের কাজ তো আসলে স্টোরি টেলিং, যারা আমরা বিজ্ঞাপনে কাজ করি। তো আমার মনে হয় স্টোরি টেলিং এর ওই আগ্রহটা বোধহয় আমাদেরকে খুব হেল্প করছে যে কোনো আইডিয়া জেনারেট করতে, যে কোনো গল্প বলতে। আর একটা বোধহয় বৈজ্ঞানিক একটা ব্যাখ্যাও আছে যে ব্রেনটা তো আসলে একটা চাকুর মতো, আপনি যত ধার দেবেন তত ভেরি ট্রু। এইটাই করি, তো এটা নিয়েই ভাবতে হয়, আর অন্য কিছু পারিও না আসলে। অন্য কিছু পারলেও ভালোই হতো। না, যতটুকু পেরেছেন ততটুকুর জন্য আমরা কৃতজ্ঞ নিশ্চয়ই। আমরা একটু শৈশব নিয়ে কথা বলতে চাই। আমরা এই অনুষ্ঠানে যারা আসে, আমরা মনে করি যে পরিবার খুব গুরুত্বপূর্ণ, ছোটবেলাটা খুব গুরুত্বপূর্ণ। কি মনে পড়ছে আজকে এই অনুষ্ঠানে বসে ছোটবেলা? আমি একটু, আপনার এই কথাটা খুবই পছন্দ হলো আমার, বিকজ আমি এই কথাটা আমার অফিসে খুব বলি, সবাইকেই বলি, যে মানুষ আসলে 14-15 বছর বয়সের পরে আর বড় হয় না।
তো মানুষের বড় হওয়াটা ওইটুকু সময়ের মধ্যে। এবং দেখেন কি অদ্ভুত ঘটনা যে এই 14-15 বছরের মধ্যে কোনো পুরো সময়টাই আপনার কন্ট্রোলেই না। আপনি তো বাড়িতে কোথায় জন্মেছেন সেটাও আপনার কন্ট্রোলে না, কাদের সাথে আপনি বড় হবেন, কে আপনাকে আদর যত্ন করে পেলে বসে বড় করবে সেটাও আপনার কন্ট্রোলে না। বাই দ্য টাইম ইউ গেট কন্ট্রোল আপনার তো তখন 18-19-20 পেরিয়ে গেছে। সো এটা আসলে ওই জায়গাটাই ভাগ্য, মানুষের ভাগ্য বলে। পুরো ভাগ্যটাই হচ্ছে কি আপনি কোথায় জন্মালেন এবং কিভাবে বড় হলেন, এবং যেটার উপর আপনার কোনো কন্ট্রোল নাই। সো আমি খুবই লাকি আসলে এই ব্যাপারে যে আমার বড় হওয়াটা ভীষণ একটা অদ্ভুত পরিবেশে। আমার জন্ম ঢাকাতে এবং শুরুর বড় হওয়াটা পুরোটাই ঢাকাতে। আমার দুই মামা সবাই চেনে, সাদি মোহাম্মদ, শিবলি মোহাম্মদ। তার মধ্যে সাদি মোহাম্মদ মারা গেলেন, এবং আমার নানা শহীদ সলিমুল্লাহ সাহেব, ওনার নামে একটা সড়ক আছে শহীদ সলিমুল্লাহ রোড বলে মোহাম্মদপুরে। তো আমার বড় হওয়াটা আমি খুব নানি বাড়ি ঘেঁষা আর কি। মোহাম্মদপুরে বড় হয়েছি। তারপর বাবার চাকরি সূত্রে আমি যখন 6-এ পড়ি তখন আমরা চলে যাই চিটাগংয়ে। আচ্ছা। তো চিটাগংয়ে ছিলাম প্রায় আরো 7-8 বছর, মানে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত চিটাগংয়ে। এবং এর মধ্যে ঘন ঘন ঢাকা যাওয়া আসা, চিটাগং ভালো লাগতো না, মন পড়ে থাকতো মোহাম্মদপুরে, ওসব হতো। তারপরে একটা লম্বা সময় কেটেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে, মানে ইন্টারমিডিয়েট ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েটের পর পর্যন্ত। তারপর আমি ইকোনমিক্স পড়ার খুব শখ হলো, অর্থনীতি পড়ার শখ হলো। আমি চলে গেলাম দিল্লি ইউনিভার্সিটিতে। ওখান থেকে আন্ডারগ্র্যাড করলাম, করে তারপরে আমার পোস্ট গ্রাজুয়েশন হলো জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে। ওখানে আমি প্রথম আসলে ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজিং হয় আমার। সো আপনি ইকোনমিক্স থেকে আবার অ্যাডভার্টাইজিং, মানে এটা তো একদম রাত দিন ব্যাপার হয়ে গেল। খুবই ডিফারেন্ট আসলে। ওটা খুবই ফ্যান্টাস্টিক স্টোরি ওটা আমার। তো ওটা আমি গ্রাজুয়েশন শেষ করার পরে তখন একটা চল ছিল, এখন শুনলে সবাই হাসবে বাচ্চারা, কম্পিউটার কোর্স করতে হতো আলাদা করে। আপনার মনে আছে কিনা আমি জানি না। তো দিল্লিতে খুব ফেমাস ইনস্টিটিউট ছিল NIIT বলে। তো আমি তার আগে থেকে NIIT কোর্স শুরু করেছিলাম। তো যেহেতু আমার গ্রাজুয়েশন হয়ে গেছে, তখন 6-7 মাস সময় আছে হাতে, আমি এটা শেষ করে ঢাকা ফিরতে যাচ্ছিলাম। তো শেষ করতে গিয়ে নভেম্বর-ডিসেম্বরে দিল্লি থেকে জায়গা আছে কনঅট প্লেস বলে। তো কনঅট প্লেস একটা ফেস্টিভ্যাল হয়, কনঅট প্লেস ফেস্টিভ্যাল বলে, উইন্টার একটা ফেস্টিভ্যাল হয়। তো কি মনে হলো, তো আমরা একটা তখনকার আমার যে গার্লফ্রেন্ড এবং এখন আমার যে ওয়াইফ ফিমা, তো আমি আর ফিমা গিয়েছিলাম বন্টন বলে একটা দোকানে, কনঅট প্লেসে। এই দোকানটা হচ্ছে কি রেব্যানের সানগ্লাস বেচে। আচ্ছা। তো ঢাকা থেকে কেউ টাকা দিয়েছিল যেন একটা অরিজিনাল রেব্যান কেনা হয়। ওই কাজ করতে আমি গিয়েছিলাম ওই দোকানটায়। এবং ওই মুহূর্তে ওই দোকানের যে মালিক, দিল্লি এবং হরিয়ানার যে ডিস্ট্রিবিউটর রাজীব সেঠি, হি ওয়াজ ইন দ্যাট শপ। তো ওরা কি একটা প্ল্যান করছিল কি করবে এই কনঅট প্লেসে। আমার কি মনে হয়েছে, আমি বলেছি যে তোমরা এরকম কিছু একটা করতে পারো। তো বললো যে ইয়াং ম্যান, তুমি করতে পারবে এটা আমাদের জন্য? তো আমি বললাম হ্যাঁ পারবো, কিচ্ছু জানি না। সো বেসিক্যালি যেটা হয়েছিল আসলে, আমরা থাকতাম একটা জায়গায় সত্যনিকেতন বলে, ওটা হচ্ছে মতিবাগে সাউথ দিল্লিতে। তো ওটা ইউজুয়ালি মানে সব ব্যাচেলার পাড়া। আচ্ছা। সে যদি কেউ পড়াশোনা করুক, চাকরি করুক, যারা ব্যাচেলার তারা সব ওই এলাকায় থাকে। তো এলাকায় কাছাকাছি প্রচুর 5-স্টার হোটেল ছিল। প্রচুর গোয়ানিজ যে মিউজিশিয়ানরা, যারা ওইসব 5-স্টার হোটেলগুলোতে গান বাজনা করে, বাজায়, গিটার বাজায়, এরা সব এখানে থাকতো। তো ওই সন্ধ্যাবেলা আড্ডা হতো আমাদের, সব দোস্ত বন্ধু হয়ে গেছিল। তো ওই রাজীব সেঠি আসলে ওখানে কিছু করতে চাচ্ছিল কনঅট প্লেসে, অনেক বড় জায়গা। আমি তো ছোট্ট করে একটা কনসার্ট করতে, রোজ একটা ছোট্ট করে মিউজিক্যাল শো করতে পারো তোমরা। তো বলো কিভাবে করবো এটা, যে আমি আল অ্যারেঞ্জ ইট। তো তখন আমি আমার এই ফ্রেন্ডদেরকে বললাম, পিটার বলে একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, খুব ভালো গান গাইতো, ড্রামার গিটারিস্ট ছিল। ওরা বললো এটা আমরা করে দিব তোমারে, তুমি যদি করতে চাও করো। তো আমরা প্রতিদিন শো করতে শুরু করলাম এবং ইট বিকাম আ ভেরি পপুলার শো ওখানে আর কি। প্রচুর লোক আসতো, গান শুনতো। তো ওকে রাজীব সেঠিকে আবার পাশের দোকানের একটা জুতোর দোকান ছিল হিলস বলে, ওরা আবার বললো যে তোমার এটা কে করে দিল, এটা তোমারে, তোমার তো হেভি ভালো চলতেছে বলে, আই নো আ বয় বলে আমার সাথে আলাপ করে দিল। ওটা করতে আমি হিলসের জন্য একটা শো করলাম। করতে করতে তখন ওই 1 মাসের পুরো ওই শো এর পরে রাজীব সেঠি ওয়াজ আ ভেরি রিচ ম্যান, ও আমাকে বাড়িতে ডাকলো, ডেকে আমাকে বললো যে শাওন, তুমি কিন্তু আসলে ইউ আর বর্ন ফর অ্যাডভার্টাইজিং, তুমি এটা জানো না। আমি অ্যাডভার্টাইজিং এ কি করে লোকে, কি হয় অ্যাডভার্টাইজিং এ? তখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কেবল ইকোনমিক্সে। আমার প্ল্যান আমি দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে পড়বো। অমর্ত্য সেনের 4টা লেকচার শুনে ফেলেছি অলরেডি। আই ওয়াজ কমপ্লিটলি মোটিভেটেড টু ডু ইকোনমিক্স। আমি বললাম এটা কি করে, কি হয়? তো ওর কাছে ওটা প্রসপেক্টাস এনে রেখেছিল জেএনইউর, আইআইএমসি। আমার হাতে দিয়ে বলো তুমি এখানে যাও, এটা একটু পড়ে দেখো, তুমি দেখো তোমার কেমন লাগে। আই থিঙ্ক ইউ শুড গিভ এন্ট্রেন্স টু জেএনইউ। তো আমার পরে আমার ওয়াইফ ততদিনে ফিমা অলরেডি একটা মডেলিং ঢাকায় করেছিল উইথ এশিয়াটিক। তো বলো শাওন, হি ইজ রাইট, তোমার মধ্যে এই ইয়েটা আছে, এটা আমার কাছে মনে হয়েছে, তুমি একটু ট্রাই করে দেখতে পারো। তো আমি তখন ওই ক্যাম্পাসে গেলাম। ক্যাম্পাসে দেখে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দ্য ক্যাম্পাস মোর দেন অ্যাডভার্টাইজিং।
Okay. ইটস এ বিউটিফুল ক্যাম্পাস। ওই ক্যাম্পাসে ময়ূর ঘোরাফেরা করে, ওরকম ক্যাম্পাস। জেএনইউ ক্যাম্পাসে গেলে আপনি ইউল বি ইমপ্রেসড আর কি। তো আমি তখন ওখানে একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, একটু লাইব্রেরিতে যাওয়া আসা করলাম। ডেই এন্ট্রেন্স এক্সাম, কিছুটা তো করতে হবে। ওই এন্ট্রেন্স এক্সামে রিটেনে আমি টিকে গেলাম। আচ্ছা, প্রায় 10,000 ছেলে মেয়ে পরীক্ষা দেয়, ওরা 40 জনকে নেয়। তো আমাদের 10টা থেকে 500 জনকে ওরা শর্টলিস্ট করলো রিটেনে। এরপরে ভাইভার থ্রুতে 40-এ নামবে আর কি ওরা। ওকে। তো রিটেন টিকে তো আমি তো খুবই ইমপ্রেসড যে আরে পারছি, তাইলে তো কিছুই বুঝি না অ্যাডভার্টাইজিং এর। তো ন্যাচারাল ন্যাকটা বুঝতে পারলাম। তারপরে ওই ভাইভাটা আমার খুব ভালো হয়ে গেল। সো আই ওয়াজ দ্য ফার্স্ট ফরেন স্টুডেন্ট ইন দ্যাট কোর্স। ওকে। বাংলাদেশে তো কখনো যায়নি, অন্য দেশে কেউ কখনো যায়নি। ইউনেস্কো ফান্ড করে ওই এটাকে, ইনস্টিটিউটটাকে, আইএমসি বলে। তখন আমার বাবাকে আমি ফোন দিলাম ভয়ে ভয়ে, জমের মতো ভয় পাই বাপকে। ফোন দিলাম, বাবা তো খুব এক্সাইটেড, আমি ইকোনমিক্স পড়বো, এমবিএ করবো, কিছু একটা করবো ওই সময়। আই এম টকিং অ্যাবাউট 96। ওকে। আমি বাবাকে ভয় ভয় বললাম এটা করতে চাই। 2 মিনিট কোনো কথা নেই, মানে লংগেস্ট পজ অফ মাই লাইফ। তো বললো যে এটা কি হয়, এটাতে পড়ে কি করবা তুমি? সেটাই তো প্রশ্ন। আমি বললাম যে বাবা আমি ঠিক জানি না, তবে আমার কাছে দেখে মনে হলো যে ইটস আ ফিউচার প্রফেশন। আর বাট মোর ইম্পর্টেন্টলি বাবাকে বলে আমার মনে হচ্ছে আমি এটা খুব ভালো করবো। ওকে। সো হি টুক আ পজ অ্যান্ড হি সেড যে মানে দ্যাট স্ট্রং অ্যাংরি ম্যান জাস্ট সেড ইয়েস, বিকজ ফরেন স্টুডেন্টদের পেমেন্টটাও বড় ছিল। আচ্ছা। এবং আই ডিডন্ট নো হাউ টু পে, বিকজ বাবা সরকারি চাকুরে। আর ওই সময় তো একটা অনেস্টির একটা চাপ ছিল, যেটা এখন আর নাই। এখন তো সবাই এটা খুবই হালকা ব্যাপার হয়ে গেছে। এটা একটা কম্পিটিশন। আর অনেস্টির প্রাইস আছে এখন আবার একটা, যে কত টাকা দিলে আপনি অনেস্টি স্যাক্রিফাইস করবেন। তখন এসব ছিল না। বাবা বলছে না এটা আমি ব্যবস্থা করবো, তুমি করো, আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উঠলে তোমাকে দিয়ে দিব। ভাই বোন কতজন ছিলেন আপনারা? এক ভাই এক বোন। দ্যাট ওয়াজ অ্যান অ্যাডভান্টেজ, যে খুব বেশি ভাই বোন না। অ্যাডভান্টেজ এবং রিস্কিও, ভীষণ রিস্কি। বাবা কেন রাজি হলো জানি না, এবং আই ডিডন্ট নো যে আমি কি করবো আসলে। এক্সট্রিমলি whimsical কল, বাট সামওয়্যার সামথিং ওয়েন্ট রাইট আসলে। ওই কোর্সে ভর্তি হয়ে কিবরিয়া ভাই আই রিয়েলাইজড যে আসলে I was meant for that. Oh wow. Because আমি আমার ক্লাসে কিন্তু সেকেন্ড হয়েছিলাম আমি। Oh wow. আমার জীবনে কোনোদিন সেকেন্ড হওয়ার স্টোরি নাই, মানে প্রথম 50 জনে থাকার স্টোরি নাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন মাস্টার্সে গিয়ে আমি আই ডিড সো ওয়েল। সি একটা মজার জিনিস বলি, এটা কি বল বোধহয় লাক বলে। আপনি ওই দোকানে যাবেনই বা কেন, সেখানে ওই লোকটা আপনাকে এতটা প্রিভিলেজ দিবেই বা কেন? হ্যাঁ, এবং আপনি আসলে কিছু মানুষ বলেন যে ইউ আর বিল্ড ফর দ্যাট। সো সামহাউ আমাদের প্রত্যেকেরই কিন্তু ইউনিকনেসটা আছে। কারোটা ফ্লারিশ হয়, কারোটা ফ্লারিশ সুযোগ পায়, কেউ সুযোগ পায় না। তবে আরেকটা কথা আপনাকে বলি, আপনি লাকের কথা বললেন আমাকে, তবে আমি পার্সোনালি মনে হয়েছে, এটা আপনারা নিজের জীবন ট্রাই করে দেখতে পারেন, যে আমাদের জীবনের 99% সিদ্ধান্ত আসলে র্যান্ডম। কারোর সাথে দেখা হয়ে যাওয়া, কারোর সাথে যাকে বিয়ে করছেন তার সাথে প্রেম হয়েছে, কেমনে হয়েছে যে খবর নেন, হঠাৎ করে দেখা হয়ে গেছিল। কোন সিদ্ধান্ত যে অনেক প্ল্যান করে নিয়েছেন জীবনে, এরকম লোক আমি খুব কম দেখছি আমার লাইফে। সো লাইফ ইজ ভেরি র্যান্ডম আসলে। এটাও ট্রু। সো আপনি ওখানে কমপ্লিট করলেন, করার পরে কি হলো, নাকি কমপ্লিট করার অবস্থাতে কাজ করা? কমপ্লিট করার পরে বিকজ আই ডিড ওয়েল, আমার সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট হয়ে গেল দিল্লিতেই, চাকরি পেয়ে গেলাম আমি। আচ্ছা। তো মাই ফার্স্ট জব ওয়াজ ইন রিডিফিউশন DYNR বলে একটা এজেন্সি ছিল, খুব নাম করা এজেন্সি তখন। ওখানে আমি ঢুকলাম। তো ঢুকে আমি কাজ করলাম প্রায় 1 বছর। ততদিনে ফিমা ঢাকায় চলে এসছে। আমার আর মন টেকে না ওখানে। আমি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে। তখনও গার্লফ্রেন্ড। ও করছিল ইন্টেরিয়র ডিজাইনিং, সোশ্যোলজি শেষ করে ও স্টার্টেড ইন্টেরিয়র ডিজাইনিং। আমি ঢুকে এটাতে। তখন আমার চলে আসতে মন চাইলো। তো আমার মনে হলো যে ঢাকায় গিয়ে দেখি, ঢাকায়ও তো এজেন্সি আছে, কি করা যায়। তো আমি ঢাকায় ফিরে, আমার মনে আছে বাবা তখন চিটাগংয়ে পোস্টেড। তো আমি চিটাগং চলে গেলাম, মামাকে বললাম যে আমি অনেক দিন দেশের বাইরে, আমাকে আগামী 6 মাস কেউ চাকরি বাকরি এসব কথা বলবো না, আমি একটু রিল্যাক্স করি। আমার অনেক দিন দেশের বাইরে, আই নেভার এনজয়েড ইট, ট্রুলি স্পিকিং। আমার সবসময় মনে হতো আমি কখন দেশে যাব, কখন দেশে ফিরবো। এবং স্টিল সো আমি এখনো কিন্তু আমার কিন্তু জীবনে অনেক সুযোগ আসছে বাইরে চাকরি করতে চলে যাওয়ার, মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আসছে। আমার কখনো মনই চাই নাই। ঘুরতে যেতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, লেকচার দিতে যাই, স্পিচ দিতে যাই, অ্যাওয়ার্ড নিতে যাই, কিন্তু থাকার জায়গা থেকে আমি কখনো ভাবতে পারি না। তখন 6 মাস বললাম যে সময় দাও, একটু রেস্ট নেই। মধ্যবিত্ত বাপ মা, ঠিক 1 মাস পরে শুরু হয়ে গেল, আর কতদিন বসে থাকবা, তোমার যে কি হবে, তুমি কি করে খাবা, এই যে কি একটা পরে আসছো, এই পরে কি হয়। সো তখন বাবা, আমার মনে হয় চিটাগং ক্লাব একদিন গেছি আমরা সন্ধ্যায়। সো তখন ছিল সৌমেন্দ্র শঙ্কর দাস, উনি লিভারে ছিলেন, অনেক জায়গাতে ছিলেন। উনি বাবাকে বললেন যে আমি ওকে আলাপ করে দিচ্ছি, ওকে আপনি ইউনিট্রেন্ডে পাঠান ঢাকায়। সো ঢাকায় তখন আই কেম টু গিভ এন ইন্টারভিউ এট ইউনিট্রেন্ড। ইউনিট্রেন্ডে তখন অফিস ছিল মতিঝিলে।
সো আই গেভ ইন্টারভিউ, ওই ফার্স্ট ইন্টারভিউতে দে ওয়ার ভেরি হ্যাপি যে না, তখন আমাদের আই ওয়ান্টেড টু স্টার্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইন অ্যাডভার্টাইজিং। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইন অ্যাডভার্টাইজিং তখন আমাদের এখানে প্র্যাকটিসটা ছিল না। সো আই ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যানার, স্ট্র্যাটেজিক প্ল্যানার। ইউনিট্রেন্ডে কত সালে জয়েন করলেন? এটা হচ্ছে কি আপনার 2000-এ। 2000 তার মানে বাংলাদেশে আপনার 24 বছরের ক্যারিয়ার। কারেক্ট। এবং নিজের একটা প্রতিষ্ঠান এখন এসে আর লিমিটেড কোম্পানি। জি জি জি। ওয়াও। সেই 24 বছরের জার্নিতেই আমরা নিয়ে আসতে চাই এবং মজার মজার ঘটনাগুলো নিশ্চয়ই আমাদের দর্শকরা জানবে। কত বড় বড় কাজ আপনার ব্রেন চাইল্ড, এটাও বাংলাদেশের মানুষ আজকে আপনার মুখ থেকেই শুনবে, যেটা অনেকেই জানেন না। মানে I've been lucky, truly speaking. দর্শক, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন গাউসুল আলম শাওন, তাকে নিয়ে আমরা বিরতির পর আবারও ফিরে আসবো। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ গাউসুল আলম শাওন, তার কাছে আমরা আবারও ফিরছি। জি, আপনার প্রথম জয়েন হচ্ছে ইউনিট্রেন্ডে এবং বাংলাদেশে 24 বছরের ক্যারিয়ার। জি, আমরা একটু শুনি, মানে ইউনিট্রেন্ডে আপনি কত বছর থাকলেন, ওখানকার আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি? ইউনিট্রেন্ডে কাজ শুরু করলাম আমি 2000-এ। জি। কাজ শুরু করে আবার আমি ওখান থেকেই চলে গেলাম দিল্লিতে। মানে ইউনিট্রেন্ড যে অ্যাফিলিয়েশন ছিল যে এজেন্সি ম্যাকান এরিকসন, ওই ম্যাকান এরিকসনের দিল্লি অফিসে চলে যাই আমি, এবং ওখানে আই মেট আ গাই কল সন্তোষ দেসাই। সন্তোষ দেসাই আসলে এখন পর্যন্ত বলা হয় ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং হিস্ট্রিতে বেস্ট স্ট্র্যাটেজিক থিঙ্কার। ওকে। তো ওনার আন্ডারে আই গট ট্রেন্ড, আই ওয়াজ লাকি অ্যাগেন, বিকজ ওনার সাথে পরিচয় আমি জানতামই না, বাট আই নো হিম ফ্রম আমার IIMC জেএনইউর সময় থেকে ওনার নাম আমরা অনেক শুনছি। সাডেনলি আই গট অপরচুনিটি, কাজ করলাম ওনার কাছ থেকে। প্রথমে আমি থিঙ্কিং কিভাবে করতে হয়, কিভাবে ভাবতে হয়, আসলে ভাবনার প্রসেস কি, ওটার আমার একটা অদ্ভুত একটা ওরিয়েন্টেশন হলো, যেটা আমার কখনো ছিল না। এবং কালচারাল থিঙ্কিং, যেটা অ্যানথ্রোপোলজিক্যাল থিঙ্কিং, যে মানে আমি আমার দেশটাকে নিয়ে আমি কি করে ভাববো, আমার মানুষকে নিয়ে কিভাবে ভাববো, এবং সেটা কি করে বিজ্ঞাপনে রিফ্লেক্ট করবে। এটা যে শুধুমাত্র বিক্রি বাটার খেলা না, এটার যে আরো বড় পরিসর আছে, ওটা বুঝতে শুরু করলাম। বিকজ তখন বাংলাদেশে শুধুমাত্র বিজ্ঞাপন মানে হচ্ছে গিয়ে জিঙ্গেল, এই একটা ছিল আর কি। কিন্তু আসলে তো বিজ্ঞাপন এটুকু না, আমি বুঝে ফেলেছিলাম ততদিনে আর কি। সো আই স্টার্টেড থিঙ্কিং। তো আমি যখন ফেরত আসলাম ওখান থেকে প্রায় 8-9 মাস পরে, আই স্টার্টেড প্র্যাকটিসিং দোজ, শুরু করলাম প্র্যাকটিস করা। যে তাদের মনে থাকে আমার প্রথম করা বিজ্ঞাপন ছিল কোকাকোলার দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, তিশার প্রথম বিজ্ঞাপন, রিক্সা করে একলাই খাবে আমারে দিবানা, ওটা আমার লেখা বিজ্ঞাপন। কালচার পিসটাকে হাজির করা, দেশটাকে হাজির করা বিজ্ঞাপনের পাশাপাশি। সো আপনার যেন খুব আপন মনে হয়, নিজের মনে হয় আর কি, ওই চর্চাটার একটা শুরু হলো। তখন আমি কোকাকোলার প্রচুর কাজ করেছি, নেস্তের প্রচুর কাজ করেছি, আমি নিডো, নেসক্যাফে, অনেক কাজ করা হয়েছে তখন। এবং আমি ইউনিট্রেন্ডে ছিলাম প্রায় 2000 থেকে 2004-5 পর্যন্ত ছিলাম আমি। হ্যাঁ, নতুন কিছু আসলো ওই সময় টেলিভিশনে আপনার হাত দিয়ে, প্রচুর কাজ। এবং আমরা একটা জিনিস, ইন্ডিয়ানের কথা যেহেতু আসতেছে, আমরা ইন্ডিয়ান বিজ্ঞাপন মানে দেখি সেন্স অফ হিউমার, ওখানে প্রচুর ফানি বিষয় থাকে এবং এগুলো মানুষের মুখে মুখে ঘুরে ফেলে। আপনার বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি, টুইস্ট আছে, একটু দিলের মধ্যে ধাক্কা দেওয়ার একটা ব্যাপার আছে। সো আপনি প্রথম থেকে কি আপনার সিগনেচারটা ঠিক করে নিলেন যে লাইক আপনি এই জায়গাটায় কাজ করেন? হ্যাঁ, মানে আমার কাছে মনে হলো কি যে আমাদের দেশে যে আমাদের কালচারাল যে নুয়ান্সেস গুলা, যে মজাগুলা, এগুলো আমাদের বিজ্ঞাপনে রিফ্লেক্ট করে না। আচ্ছা। এন্ড দ্যাট বদার্ড মি আ লট। আমার কাছে মনে হয় যে আমাদের তো খুবই ইন্টারেস্টিং। আমি যখন পরবর্তীতে যে ফ্রুটিকা করি, মানে 100% ট্রুথ, এটা তো বাংলাদেশের ইতিহাসে একটা বিশাল, ওইটাও ধরেন আমি যখন বিজ্ঞাপনটা প্রপোজ করে, আমার মনে আছে এখনো, ওই কোম্পানিতে আকিজ গ্রুপে, ওখানে যারা তখন দেখতো আর কি, তাদের মধ্যে একটা সাইড অফ করতে বললো অসম্ভব, এইভাবে করে অ্যাডভার্টাইজিং হয় নাকি? আলাম হয় ভাই। তো তখন যে দেখতেন শেখ জামিল উদ্দিন, উনি ছিলেন এটা খুব ফেভারে। He loved it. He somehow loved the thought. Okay. ওর সামনে আপনি যদি মনে হয় এইটাই করবো আমরা। মানে প্রথমে কি রিজেক্ট করেছিল? হ্যাঁ, মানে অন্যান্য যারা টিম মেম্বার্স, অনেকে একটা একটু সিনিয়র সেকশন যারা স্পেশালি, যারা একটুখানি বিজ্ঞাপন মানে ভাবে জিঙ্গেল কিংবা একটু গম্ভীর হতে হবে, তাদের কাছে পছন্দ হয় নাই। সো আমি বললাম, দেখেন, হোয়াট ওয়াজ দ্য আইডিয়া ছিল যে জুস যদি আপনার পিওর হয় তাহলে এটা পিওর জুস, আর পিওর কোনো কিছু শরীরে গেলে আপনি মিথ্যা বলতে পারবেন না। যেটা হচ্ছে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ফুটিকার বিজ্ঞাপনটা ঘুরে বেড়াচ্ছে, এবং ইট ওয়াজ সো ফানি। এখন মানুষজনের মুখে ঘুরে বেড়ায় যে সত্য বানানোর জন্য ওটা খাওয়াই দাও, রাইট? তখন দ্যাট ওয়াজ আ সাকসেস, ডেফিনেটলি। এবং তখন সংসদে এটা নিয়ে কথা হয়েছে, ফুটিকা খাইছে নাকি, ওটা ফুটিকা খাওয়াই দেন। আই রিমেম্বার দোজ ডেজ। সো আসলে অ্যাডভার্টাইজিং একটা বড় কাজ হচ্ছে গিয়ে আপনি কি কনভারসেশনে আসতে পারলেন কিনা, রাইট? মানে আপনার মেসেজকে ছড়ালো কিনা, আসলে স্প্রেড করলো কিনা, এবং খুব মিথ্যা কথা না বলে। একটা কিন্তু ভুল ধারণা আছে বিজ্ঞাপনে, যে বিজ্ঞাপনে মিথ্যা কথা বলতে হবে। বিজ্ঞাপনে কিন্তু মিথ্যা কথা বলার কোনো স্পেস নাই, কারণ আপনি প্রথম দিন যদি মিথ্যা কথা বলে ফেলেন এবং তার যদি প্রোডাক্ট ডেলিভার না করে, পরের দিন আপনার
কিনবেন না ওইটা। True. সো মিথ্যা কথা বলা কিন্তু বিজ্ঞাপনের কাজ না। সো ম্যাকানে বলতো খুব ইন্টারেস্টিংলি, ট্রুথ ওয়েল টোল্ড, ট্রুথটাকে আপনি কত ইন্টারেস্টিংলি বলতে পারেন, কত মজা করে প্লেস করতে পারেন, সেটা আসলে কাজ। ওকে, সো প্রোডাক্টকে মিথ্যা কথা বলে বিক্রি করা কিন্তু বিজ্ঞাপনের কাজ না। রাইট। বড় বড় প্রতিষ্ঠানের আপনি কাজ করেছেন, লাইক কোকাকোলা দিয়ে শুরু হলো। আমি যদি বাংলাদেশের ওয়ান অফ দ্য বলবো কেন, তো মোস্ট লিডিং পেপার, নিউজ পেপার প্রথম আলো। প্রথম আলোর ম্যাক্সিমাম কাজ, আমি জানি না ম্যাক্সিমাম বলা ঠিক, মানে প্রায় সব কাজই আপনার বলা যায় থাকা অবস্থায়। একটা সময় অনেক কাজ করেছি, বদলে যাও বদলে দাও, রাইট, পুরো ক্যাম্পেইনটাই আমার করা। রাইট, ওই যে বাসে লেডিস সিটে বসে পড়া যে ক্যাম্পেইনটা ছিল, ওটা ফেমাস ক্যাম্পেইন। রাইট। তারপরে আরেকটা ছিল যে 71 চিঠিটার কনসেপ্টটা বলছিলেন যে 71 চিঠি। আসলে আমার তো যেহেতু পরিবার থেকে ওইটা নিয়ে বড় হওয়া, শহীদ পরিবার থেকে আসা, আমার কাছে মনে হচ্ছিল, হঠাৎ করে মনে হলো যে মানে আমাদের একটা ছেলের সাথে আলাপ হলো, আকরাম বলে, ওর কথা খুব মনে হচ্ছে এখন। আকরাম একদিন বললো যে সঙ্গে আমরা একটু চিঠির খোঁজ করতেছি এরকম। তো আমার কাছে মনে হলো যে তখন গ্রামীণ ফোনের পজিশনিং ছিল কাছে থাকুন, ওই ক্যাম্পেইনটা খুব পপুলার ক্যাম্পেইন। আমি তখন মনে হলো আচ্ছা যে 71-এ যখন যুদ্ধক্ষেত্র থেকে যখন মুক্তিযোদ্ধারা চিঠি লিখতো তাদের ভালোবাসার মানুষদেরকে, কিংবা ভালোবাসার মানুষ যখন বিভিন্ন হাত দিয়ে চিঠি পাঠাতো, এর চেয়ে তো কাছে থাকুন আর কোনো বেটার এক্সাম্পল হতে পারে না ইন দ্যাট ওয়ার সিচুয়েশন। এবং তখন দেখলাম যে এই চিঠিগুলো, প্রচুর চিঠি অরিজিনাল এবং প্রচুর চিঠি হারিয়ে যাচ্ছে, প্রচুর ফলস চিঠি আছে। আমাদের কাছে তখন মনে হলো যে যুদ্ধের তো অলরেডি 40 বছর 35 বছর পেরিয়ে গেছে, সামনে আরও সময় পেরিয়ে যাবে, এই চিঠিগুলো হারিয়ে যাবে। এই চিঠিগুলো কালেক্ট করা যায় কিনা দেশব্যাপী, এবং কালেক্ট করে একটা পাবলিকেশন করতে পারি কিনা, যেন রয়ে যায়। বিকজ চিঠিগুলো পড়তে গিয়ে কিছু চিঠি ছিল আমি কখনো পড়ে শোনাতে পারতাম না, গলা চোখ করে যেত। আমার বিশ্বাস হতো না যে একটা জাতির একটা পর্যায়ে এরকম ইয়াংরা, ইউথরা ছিল যারা এইভাবে লিখতে পারতো। আমার এখনো মনে আছে একটা চিঠি লেখা ছিল যে বাবা তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি যদি নাও থাকি, আমি যদি নাও বাঁচি আর কি, তাহলে আমার যে গলা চোখ করে যাচ্ছে যে আমার মতো এরকম অনেক হাজার তুমি এরকম বাবা, কিন্তু আমি যদি দেশটা স্বাধীন না করি তাহলে কে করবে? আমি বলছি কোত্থেকেই সাহস আসছে, ওরা কে? ওর তো কোনো ট্রেনিং নাই, ও কিচ্ছু জানে না, খালি মনে হয়েছে এই দেশটাকে স্বাধীন করতে হবে, পাকিস্তানের হাত থেকে বাঁচাতে হবে। এবং এই স্পিরিটটা আমার কাছে বলছে, এই ইতিহাসে না থেকে যায়, আমি নেক্সট জেনারেশন কি দেখে ইন্সপায়ার্ড হবে? বিকজ দেশপ্রেম তো আর আকাশ থেকে পড়বে না, আপনার ইতিহাস আপনাকে বর্তমানকে আরো শক্তিশালী করবে। আমরা এই জায়গাটা একটু পজ দিয়ে আপনার ফ্যামিলির ওই জায়গাটা একটু যেতে পারি কিনা, যেটা বাংলাদেশের অনেক মানুষই জানেন না। আমাদের রবীন্দ্রসঙ্গীতের প্রথিতযশা শিল্পী, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার সুযোগ হয়েছিল তাকে দুবার টেলিভিশন ইন্টারভিউ করার। এত ভালো একজন মানুষ ছিলেন, আমি তার জন্য দোয়া করি, আমাদের সাদি মোহাম্মদ। এবং আক্ষেপ ছিল ওনার মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন রকমের কথা হয়েছে তাকে নিয়ে। কথার জায়গাটা হচ্ছে 21শে পদক বা আরো যে সম্মাননার জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে ওনার আক্ষেপ ছিল। যাই হোক, ওই জায়গাগুলোতে আমরা যাবো না। কিন্তু এই যে সাদি মোহাম্মদের বাবা, মানে আপনার নানা, তাকে যে মেরে ফেলা হয়, এই ঘটনাটা খুব হৃদয় বিদারক। আমরা যতটুকু জানি সাদি মামার সামনেই হয়েছিল। জি হ্যাঁ, আপনি কতটুকু জানেন, যেটা আমাদের দর্শকদের একটু, লাইক আপনি যে ফ্যামিলিতে বিলং করেন, এটা কিন্তু অনেকেই ভাবে জানে না। আজকে বাংলাদেশ সাধারণ মানুষ অনেকেই জানে, বলা হয় না। আপনি স্টোরিটা কিভাবে জানেন, একটু আমাদের দর্শকদের জানাবেন। আমার জন্য আসলে মানে আমি একটু বলি আপনাকে, মানে অন্যভাবে বলি কথাটা, তাহলে সুবিধা হয় বুঝতে। মাহমুদপুরে ওই তাজমহল রোডের বাড়িটা 12/10 অনেকেই চেনে, যারা যায়, এত মানুষ গেছে ওই বাড়িতে। 4তলা, ওটা ছিল মাহমুদপুরের প্রথম 4তলা বাড়ি। তো আমার নানা আসলে খুব নামকরা ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, যেটা আমার মামারা কেউ পায় নাই পরবর্তীতে। এটা সবাই সংস্কৃতি এইসব করতে গিয়ে ব্যবসায় কেউ ছিল না আসলে। তো আমার বড় মামা মুক্তিযোদ্ধা ছিলেন, একদম শেখ কামালের সাথে একদম পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন। নানার ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, নানার ব্রিকফিল্ড ছিল, নানার অ্যাটলাস হোন্ডা যেটাকে বলি, ওটা ওনার শুরু করা। পরবর্তীতে ওনাকে অস্বীকার করা হয়েছে, মারা যাওয়ার পরে আর কেউ ওটা দেওয়া হয়নি ওনাকে। আলফা টোবাকো ওনার ছিল। কিন্তু যেটা হলো, নানা ওই সময় আমার মার সাথে, যেহেতু উনি আগে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, উনি আমার মায়ের সাথে ইউনিভার্সিটি যেতে শুরু করলেন। এবং এখনো কিন্তু ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে আমার নানার ছবি টাঙানো আছে। ওনার মৃত্যুর পরে উনি রেজাল্ট পেয়েছিলেন যে হি ডিড ওয়েল আর কি। তো ভেরি ইন্টারেস্টিং ম্যান, যে তার মনে হলো যে না, আমার বয়স ভবিষ্যতে কি হচ্ছে, আমি পড়াশোনা করবো। এবং ইনফ্যাক্ট নিতে চাচ্ছিল না, তো উনি ঝগড়া করেছে যে একটা মানুষ শিখতে চাচ্ছে, আপনারা দিবেন না কেন? এবং এক্সেপশন করে ওনাকে ভর্তি করানো হয়েছিল। সো খুব ইন্টারেস্টিং স্টোরি। সো উনি ওই এলাকার সামাজিক ব্যাপারে খুব আগ্রহ ছিল ওনার। সো 69 থেকে যখন চারিদিকে হইচই যে কিভাবে আমরা থাকতে পারবো পাকিস্তানিদের সাথে, তখন আমার এই নানির বাড়িতে আসলে প্রতিদিন আসলে মিটিং হতো। আশরাফ আব্দুর রব, তারপর হচ্ছে কি আপনার আমাদের নূর আলম সিদ্দিকী, এরা প্রত্যেকে, কর্নেল তাহের, এরা প্রত্যেকে আমার নানির বাড়িতে প্রচুর মিটিং হয়েছে। এবং এটা
পাকিস্তানে মানে যারা ওই ইন্টেলিজেন্সের নজরে ছিল এই বাড়িটা। আচ্ছা। তো 71 যখন আমার নানাকে মেরে ফেলা হয়, 26শে মার্চে নানাকে মেরে ফেলা ঠিক পিছনের রাস্তাটাতে, এরপরে কিন্তু এই পুরো বাড়িটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। 3 দিন বাড়িটা পুড়েছিল পুরো। এবং এখানেই কিন্তু ওই লাশ রাখা হতো নিচের ফ্লোরটাতে, প্রচুর পাকিস্তান মেরে আর্মিরা ওই লাশগুলো সব ওই ফ্লোরের বাড়িতে রাখা হতো আর কি। সো দ্যাট হাউস ওয়াজ অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড আর কি আসলে। সো এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট না, এটা হতোই আসলে। এবং এবং আমার নানা কখনো বিশ্বাস করতে পারেনি যে এই এলাকার মানুষ তাকে মারবে, যে এলাকার মানুষের সে এত করেছে। উনি খুব সমাজসেবী মানুষ ছিলেন। আমাদের বাসাটাকে বলা হতো, নানি বাড়িটাকে বলা হতো নোংরখানা। যে আসতো সে থাকতো, খেত, চলে যেত, সারাদিন রান্না হতো। তো এরকম একটা বাড়ি ছিল আর কি বাড়িটা। সো আসলে, এবং তখন শানু মামা যুদ্ধে চলে গেলেন, আমার আরেক মামা শামীম মামা মারা গেছেন, দুজনই যুদ্ধে চলে গিয়েছেন। আমার নানাকে তো মেরেই ফেললো। আমার নানি তখন ওই 10 ভাই বোনকে, 8-9 ভাই বোনকে নিয়ে একা একটা মানুষ আর কি। উনি চলে গেলেন সবাইকে নিয়ে। বিশাল জার্নি আছে, এটা অনেক বড় গল্প, ওটা আজকে বলা যাবে না। আপনি আপনার মার কাছ থেকে শুনেছেন? মা, নানি, মামারা সবাই আর কি। আর আমি তো ওই বাড়িতেই বড়। আমার জন্ম 73-তে। ওকে। তো 73-তে জন্মের পরের থেকে তো আমি আসলে ওই বাড়িতেই আসলে। সো আমি কাইন্ড অফ আই গ্রু আপ উইথ দ্যাট আসলে, দ্যাট ফিলিং, দ্যাট স্ট্রাগল। খাওয়া নেই বাড়িতে আর্নিং নাই। শানু মামা তখন চলে গেছে দেশের বাইরে। একটা জামা একটা প্যান্ট পরে থাকা, বড় হওয়া, এবং একটা অদ্ভুত সময় বার করেছি আর কি আমরা সবাই। সাদি মামা তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ ছিলেন সাদি মামা খুলনা ইউনিভার্সিটিতে। আপনি জানেনই, আপনি খুলনা। বাবা সাইন করলো অ্যাজ আ গ্যারান্টার যে সে শান্তিনিকেতন পড়তে যাবে। সবাই, আমার নানি কি মন খারাপ, কি হবে ইঞ্জিনিয়ারিং ছেলেটা গান শিখতে চলে যাচ্ছে। But she allowed her son to go there. আমার বাবা supported him. তারপরে শিবলিমামের পরে জাহাঙ্গীরনগর থেকে ফিজিক্স অনার্স করে চলে গেলেন দিল্লিতে, নাচ শিখতে চলে গেলেন, কত্থক শিখতে চলে গেলেন। সো ইট ওয়াজ ভেরি উইয়ার্ড, বিকজ কেউ আসলে সবাই একটা স্ট্রাগলের মধ্যে ছিলাম এবং সুখের অভাব ছিল। এক্স্যাক্টলি। এবং আমরা এই জিনিসটাই ধারণ করি। আপনি যেটা বলছিলেন 14-15 বছরের পরে আমরা বড় হই না, ওটা আমাদেরকে ইম্পোজ করা হয় সামহাউ। ওটাই আমরা আমাদের রিফ্লেকশন ঘটে আমাদের কাজে এবং চিন্তা চেতনায়। 71 চিঠির সাথে এটা এই বড় হয়ে ওঠার একটা অদ্ভুত সংযোগ রয়েছে, ভীষণ সংযোগ। এবং এছাড়াও আপনার অনেক কাজের মধ্যেই আমরা দেখেছি দেশপ্রেম এবং একই সাথে অত্যন্ত মডার্ন ফিলোসফি, যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আরেকটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্টস দ্য RJ কিবরিয়া শো। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক। আপনারা দেখছেন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্টস দ্য RJ কিবরিয়া শো। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ গাউসুল আলম শাওন। আমরা খুব চমৎকার গল্পে রয়েছে এবং আপনি আড্ডা দিতে পছন্দ করেন, যেটা আপনার গল্প শুনে আপনার সঙ্গে বসে আমার মনে হচ্ছে। এবং আড্ডাবাজ মানুষ কিন্তু নিজে আনন্দ পায়, অন্যকে আনন্দ দিতে পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই। এবং আমার মনে হয় ফ্রেন্ড সার্কেলটা অনেক বড়। হ্যাঁ, আমার খুব তাড়াতাড়ি বন্ধু হয়, এটা সবাই বলে। এবং হ্যাঁ, বন্ধু আড্ডা ভালো লাগে, খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং ফ্রেন্ড সিলেকশন করাটা ইম্পর্টেন্ট, কারণ ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স হই। একদম ঠিকঠাক বন্ধু না হলে তো আপনি শিখবেন কি আলাপ হবে, সেই আলাপের কি রিফ্লেকশন হবে, ম্যাটার করে এগুলো। সো কাজ বন্ধুর জায়গায় আসতে চাই, মানে কাজ নিয়ে তো থাকতে হয় আমাদের। আপনি ইউনিট্রেন থেকে কোথায় জয়েন করলেন? এশিয়াটিকে গেলাম আমি। এশিয়াটিকে গেলাম। এশিয়াটিকে এখন যে ইডি নেভিল ছিল আমার ওয়াইফের ফ্রেন্ড। আচ্ছা। তো ওর যদি নেভিলের সাথে আলাপ, নেভিল বলে যে তুমি এখানে চলে আসো। তো আই স্টিল রিমেম্বার আই গিভ ইন্টারভিউ টু সারা জাকির, এন্ড দেন নূর ভাই, আলী জাকির ভাই, এন্ড দে জাস্ট লাইক মি, এন্ড আমি আই স্টার্টেড দেয়ার অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানার। ওকে। তখনই ক্লোজ আপ ওয়ান প্রথমবার করা আমার। আচ্ছা। তোমাকে খুঁজছে বাংলাদেশ, দ্যাট ওয়াজ মাই ক্যাম্পেইন। জি। সো এগুলো কি হয়, আমরা যদি একটু প্রসেসটা বুঝি, মানে কোনো একটা কোম্পানি এসে কি জাস্ট আমাদেরকে বলে বা বিজ্ঞাপন যারা দেন এজেন্সিকে বলে যে আমি এরকম একটা কিছু করতে চাচ্ছি? আর একটু ডিপার, ইউজুয়ালি এইসব গোছানো কোম্পানি যেগুলো, ওরা আসলে একটা এজেন্সি তো থাকেই ওদের সাথে, যেমন ক্লোজ আপের এজেন্সি ছিল এশিয়াটিক। সো এটা একটা পার্টনারশিপ আসলে। সো মার্কেটিং টিম এবং এজেন্সি মিলে থিঙ্কিং যারা করবে, আমাদের মতো প্ল্যানাররা, ক্রিয়েটিভরা, তারা বসে একটা যে কোনো একটা ব্রিফ থাকে প্রথমে, যে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাই ইউথদেরকে নিয়ে, কি করা যায়, চলেন আলাপ করি। আলাপ করতে এক সময় তখন আসিফ ইকবাল, আমাদের যে আসিফ ইকবাল ছিলেন, আসিফ ভাইয়ের সাথে মিলে নওশাদ ভাই ছিলেন, নওশাদ চৌধুরী, আমরা কাজ করতে এক পর্যায়ে ক্লোজ আপ অনের আইডিয়াতে এসে পৌঁছাই যে আমরা গান নিয়ে শুধু কাজ করব, এবং গানে আমরা শিল্পী খুঁজবো না, আমরা ট্রেইনড আর্টিস্ট খুঁজবো না, যেই গান গাইতে পারে সেই সুযোগ পাবে,
কারণ আমাদের তো গানের ইনস্টিটিউশনালাইজেশন ট্রেনিংটা খুব বেশি না, একটা ইন্টারেস্টিং শিল্পী যদি পাই আমরা, ওখান থেকে আমরা তখন বললাম যে তোমাকে হচ্ছে বাংলাদেশ ক্যাম্পেইনটা লঞ্চ করলাম আমরা, এবং প্রথমবার শোটা অ্যারেঞ্জ করে এনটিভিতে, মনে আছে এখন আমার। ইট ওয়াজ আ বিগ প্রোগ্রাম, তখন খুব পপুলার প্রোগ্রাম ছিল। খুব পপুলার মানে কি, মানে প্রাইভেট টেলিভিশনে এত পপুলার প্রোগ্রাম আগে হয়েছে কিনা সন্দেহ আছে। প্রতিটা এপিসোডের স্ক্রিপ্টও আমার করা। আমার মনে আছে আমি তখন ইউনিভার্সিটিতে মহসিন হলে থাকি, এই একটা মাত্র সাধারণত আমি জানি না বলা ঠিক হবে কিনা, মানে সাধারণত মানে বাংলা চ্যানেল চলে না, সারাক্ষণ হিন্দি গান ওই টেলিভিশন হলগুলোতে যেটা হয় আর কি। ওই অনুষ্ঠানটার সময়টাতে আমি দেখতাম যে পুরো মানে ক্রিকেট খেলা যেরকম দেখার সময় এরকম ক্রাউড হয়, ওরকম ক্রাউড খুব পপুলার হয়ে গেছিল, খুবই পপুলার। I was very lucky to be part of that as well. ওইসব করলাম, করতে করতে আমি এশিয়াতে খুব বেশি দিন ছিলাম না, 2-2.5 বছর 3 বছরের মতো হবে ছিলাম। তখন আমার মনে হলো যে আমি যে ধরনের আইডিয়াগুলোকে পুশ করতে চাই, কাজ করতে চাই, এটা শুধু প্ল্যানার কিংবা ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে হবে না। আই হ্যাভ টু বি দ্য এজেন্সি হেড টু ডিকটেট মাই টার্ন। আমি কি করতে চাই, আমি কি ধরনের কাজ করতে চাই। ততদিন আমার মাথার মধ্যে দেশপ্রেমের ভূত চেপে গেছে, যে আমাকে আসলে অ্যাডভার্টাইজিং দিয়ে আরো অনেক কিছু করা সম্ভব, আমি বুঝতে শুরু করেছি তখন আর কি। একটু ম্যাচিউর হয়তো মানুষ আস্তে, বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। তখন আমি তখনই আমি ঘুরে ফিরে জয়েন করা হলো গ্রেতে এসে, এবং গ্রেতে এসে আমার কাজ করার সুযোগ হলো গ্রামীণ ফোনে যত বিজ্ঞাপন দেখেছেন আপনারা, কাছে থাকুন, আমার ছাড়িয়া বন্ধু কইরে, পথ হারাবে না বাংলাদেশ, গ্রামে প্রথম আলোর জন্য, তারপর আপনার বিউটিফুল বাংলাদেশের ক্যাম্পেইনটা, ওটা আমার করা। জি 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 জি, ওটা আমার করা ক্যাম্পেইন। তারপরে আপনার এরকম অনেক ক্যাম্পেইন, যেটা নিয়ে আলাপ হচ্ছিল তখন 71-এর চিঠি, দুনিয়া কাঁপানো 30 মিনিট, ওই সব ক্যাম্পেইনগুলো তখন করা। কোন কাজটা করতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে আপনি কমপ্লিটলি স্যাটিসফাইড? একটা যেটা হচ্ছে যে আপনার মতো জায়গাটা থেকে তো সবসময় আপনি ইম্প্যাক্ট নিয়ে চিন্তা করেন যে লাইক আমি কাজটা করছি, এটার ভাইবটা কি হবে, সেটা নিয়ে আপনি অলরেডি প্রুভড যে আপনার কাজে ভাইব আছে, সারা বাংলাদেশ এটা বহুবার প্রুভ হয়েছে। কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জায়গাটা থেকে যদি বলতে চাই যে এই কাজটা করে আপনি অত্যন্ত স্যাটিসফাইড। আমি আসলে কাজ করার পরে এটা নিয়ে আর ইন্টারেস্টেডই থাকি না, দেখতেও মন চায় না আর কাজটা, কিন্তু আমার কাজ করার প্রসেসটা আমি খুব এনজয় করি। কাজ করার সময় যে ব্রেন স্টর্মিং, যে ভাবনা চিন্তা, হঠাৎ করে আবিষ্কার, এবং তারপর ওখান থেকে একটা ইন্টারেস্টিং ড্রাইভ করা, ব্রিফ করে আবার ফিল্ম বানানো, ওখান থেকে ক্যাম্পেইন করা, ডিজাইন করা, ওটাকে ডিসেমিনেট করা, রেজাল্ট আসছে, লোকের ভালো লাগছে, এইটুকু পর্যন্ত ভালো লাগে। এরপরে মনে হয় এরপরে কি করবো। আমার চরিত্রের সবচেয়ে উইক পার্ট, যেটা আমি নিজে আইডেন্টিফাই করেছি আর কি, আমার উইকেস্ট পার্ট কোনটা, সেটা হচ্ছে আমার অতীতের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই। এটাই সবচেয়ে ভালো আমার মনে হয়। এবং আপনার এই কথা শুনে আমার মনে পড়লো পৃথিবী বিখ্যাত একটা বই আছে রোন্ডা বাইনের, সম্ভবত সিক্রেটস, এবং এই সিক্রেটসের মধ্যে প্রেজেন্টটাকে এত সুন্দর করে ডিফাইন করা হয়েছে। আমার মনে হয় দর্শক যারা পড়েছেন তারা তো পড়েছেনই, কিন্তু যারা পড়েননি তারা পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে আসলে প্রেজেন্টটা কতটা গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো। কিন্তু কখনো কি মনে হয়েছে যে কাজগুলো করতে গিয়ে যে নিজের স্বাধীনতা, নিজের ফ্রিডমটাকে আরো বেশি এক্সারসাইজ করার জন্য নিজের একটা প্রতিষ্ঠান করা দরকার যেখানে আপনি ফুল ফ্রিডম পাবেন? হ্যাঁ, ওটা মনে হয়েছে, তো মনে হলোই তো, যে কারণে গত 1 বছর আগে আমার, বিকজ আমি গ্রেতে আসলে I had a beautiful time, because 17 বছর রান করেছি একটা এজেন্সিকে, এতটুকু থেকে এত বড় করেছি, ওটা একটা নিজস্ব স্যাটিসফ্যাকশন থাকে। এবং শেষের দিকে এসে কোক স্টুডিও বাংলা করতে শুরু করলাম আমরা, এবং দ্যাট বিকেম আ হিউজ সাকসেস সিজন 1। এখন কোক স্টুডিও আমরা বাংলা এখন আমার অর্গানাইজেশন থেকে করি, আমি একটা ক্রিয়েটিভ প্রডিউসার, সিজন 3 চলছে এখন আমার। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে শুধু তাই না, আমার এটাও মনে হয়েছিল যে একটা লোকালি ডেভেলপ একটা অর্গানাইজেশন দরকার, যেটা থেকে আসলে দাঁড়িয়ে আসলে আমি এমন কিছু করতে পারবো যেটা আসলে মানে লোকালি ট্যালেন্টদেরকে যেন ডেভেলপ করতে পারি। বিকজ অ্যাডভার্টাইজিংয়ে আসলে ট্রেন হওয়ার ব্যবস্থা এই দেশে নাই। সো ইটস ইম্পর্টেন্ট যে প্রফেশনাল তৈরি করা যায় যদি প্রচুর। সো অর্গানাইজেশনটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও হবে, আবার এক ধরনের একটা ইনস্টিটিউশনাল একটা অ্যাপ্রোচও থাকবে। আমরা যেন মানুষকে শেখাতে পারি, এখান থেকে হয়তো চিরজীবন কাজ করবে না, কিন্তু কাজ করে শিখে যেন অন্য কোথাও আরো ভালো কাজ করতে পারে। বিকজ ইন্ডাস্ট্রি বড় না হলে তো আমিও বড় হতে পারবো না। শুধু আমার একা বড় হওয়া তো গুড ইনাফ না। আমরা অনেকগুলো সাইড নিয়ে কথা বলতে চাই আজকের অনুষ্ঠানে। আমরা একটা জায়গাতেই পড়ে আছি, বের হতে পারছি না এখান থেকে। আপনার আড্ডার মধ্যে একটা কোনো ধরনের মোহবিষ্টতা আছে ডেফিনেটলি, নইলে আমাকে ধরে রাখা খুব মুশকিল। তো আপনি শুধু বিজ্ঞাপন না, এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম যে বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে আপনার নিজের একটা সিগনেচার হয়ে গেল। এই কাজটা কে করেছে? সাউন্ড করেছে। গ্রেতে আপনি কাজ করছেন, কিন্তু তার বাইরেও আপনার একটা আলাদা পরিচিতি দাঁড়িয়ে গেল। এটা কিভাবে হলো? আমি জানি না, মানে মোস্ট প্রবাবলি আমার এখন ইন রেট্রোস্পেক্ট যেটা মনে হয়, আমার মনে হয় যখন মুজিব বর্ষের কাজ করি, বঙ্গবন্ধুর 100 বছরের সেলিব্রেশনে কাজ করি, তখন আমি 5টা ফিল্ম করেছিলাম, এবং আমার মনে হচ্ছে আমাদের ওই ছবিগুলো না করলেও চলতো, এবং আমার ব্যবসাতে ক্ষতি হলো, বড় প্রফিট কম হলো, কিন্তু আমার কাছে মনে হয় যে কাজটা করা জরুরি। সো আমার কাছে মনে হয় আমার ওই আর্নেস্টনেসটা
সামহাও আমি কমিউনিকেট করতে পারতাম। মানে আমি যখন বলতাম আই কুড কনভিন্স পিপল যে আমি আসলে ভালোর জন্যই করতে যাচ্ছি, এবং দ্যাট মোস্ট প্রবলি হ্যাজ ওয়ার্কড ফর মি। সবসময় যেটা কাজ করে তা তো না, সবাই তো চেষ্টা করে ঠিক কিছু করার, সবারটা কমিউনিকেট হয় না হয়তো, কিন্তু আমারটা আমি কমিউনিকেট করতে পেরেছিলাম। ফ্রুটিকার গল্প বললাম, অনেকেই রাজি ছিল না, কিন্তু আমি ফাইনালি কিন্তু করে বেরিয়ে গেছি করে। এবং পলিটিশিয়ান দেখানো এটা কিন্তু বিজ্ঞাপনে কখনো ছিলই না, মানে ইট ওয়াজ বলছে না ভাই এটা করা যাবে না, কিন্তু আই কুড ডু দ্যাট অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট। তো এটা আমার সাথে বারবার হয়েছে আমার সাথে। আমি যখন অনেক ক্যাম্পেন, আপনারা অনেক ক্যাম্পেন এখনো বলাই হয়নি, অনেক ক্যাম্পেনের কথা হয়তো বা, যেমন আপনার মনে আছে কিনা একটা ক্যাম্পেন করেছিলাম ইয়ের জন্য, একে স্টিলের জন্য, 99%ই ভালো, 1% খারাপ। ওই ক্যাম্পেনটা ওই ধরনের ক্যাম্পেনগুলো বিবিসির জন্য, যদি মুরগি ধরতে পারেন তাহলে ইংরেজিও বলতে পারবেন। অল দোজ ক্যাম্পেইনসের সময় আমি দেখেছি যে আমি যত বেশি চেষ্টা করেছি মানুষের সাথে কানেক্ট করার, তত বেশি ক্যাম্পেইন কাজ করেছে। এবং আমাদের বিজ্ঞাপনী সংস্থাগুলো থেকে চর্চা আছে যে আমরা খুবই গুলশান সেন্ট্রিক। সো ঢাকা তো আসলে বাংলাদেশ না, তো এই যে মাটি বোঝা, দেশ বোঝা, এইটা আমার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, বিকজ আমি তো কখনো গুলশানের ছিলামই না। আমার জন্য এখনো গুলশান আমার কাছে, থাকি গুলশানে, আমার কোনোদিন আরাম লাগে না। আমি তো বড় হয়েছি মাহমুদপুরে, তাজমহল রোডে, আমি চট্টগ্রামে বড় হয়েছি, বগুড়া আমার দাদার বাড়ি, নানির বাড়ি কুমিল্লা। আমি তো খুবই দেশব্যাপী। এবং সাদি মামার কারণে, যিনি আমার বাবা মার পরে আমার জন্য বাবার মতো আর ছিলেন সাদি মামা, সাদি মামার সাথে আমি পুরো দেশ ঘুরেছি। উনি খুব ভালোবাসতেন দেশ ঘুরতে, রংপুরে, তারপরে ঠাকুরগাঁ, মানে অদ্ভুত সব জায়গায়। ঈশ্বরদী গিয়েছি আমি সাদি মামার সাথে। কে যায় ঈশ্বরদী ঘুরতে, আপনি আমাকে বলেন? হি টুক মি টু ঈশ্বরদী। সো আমার খুব দেশ দেখা হয়েছে, এবং আমার ওইটা খুব মনে হয়েছে যে আসলে নিজের দেশটাকে বুঝতে পারলে আমি বিজ্ঞাপন ভালো করতে পারবো। এবং পরবর্তী আমি সিনেমা যখন করেছি, আমি লিখেছি আয়নাবাজি, যখন লিখলাম আমি প্রথম, আমি আয়নাবাজির সময়ও কিন্তু আমাকে ওটাই হেল্প করেছিল যে আমি অমিতাভকে সবসময় বলতাম আমি প্রথম সিনেমা বানাবো ঢাকা শহর নিয়ে। ঢাকাটা এত দারুণ, কিন্তু ঢাকাটাকে আমি কেউ ভালোবাসি না, শুধু ঢাকার কাছ থেকে নেই। আয়নাবাজি তো ডেফিনেটলি একটা ট্রু স্টোরি বেস একটা গল্প, আমি যতদূর জানি। জি, ট্রু বেস, মানে ট্রু বেস না, যেটা হয়েছিল একটা নিউজ পড়েছিলাম যে কি একজন নাকি কার জন্য কে জানি জেল খেটেছে, একটা ছোট্ট নিউজ পেয়েছিলাম, এটাই আপনাকে ক্লিক করে। ওইটা আরে দারুণ স্টোরি, তার মানে তো একটা অ্যাক্টর। সো আই টুক দ্য ক্রিয়েটিভ লিবার্টি টু ক্রিয়েট আ ক্যারেক্টার কল শরাফত করিম আয়না, যে আসলে জীবনে হতে চেয়েছিল অভিনেতা, তো অভিনেতা তো হতে পারে নাই। সো যেটা এখন সে করে, ওটাতে সে তার ওই স্কিলটাকে সে 16 আনা সে এটার ফুর্তি নেয় আর কি। রাইট। So he becomes that person. Right. And how he delivers that. That was the whole journey. শাওন ভাই, আমাদের আড্ডাটা যদি আজকে ঘন্টার পর ঘন্টা হতো, ডেফিনেটলি আমি তো এনজয় করতাম, আমার মনে হয় দর্শক এনজয় করতাম। আরেকটা বিরতি নিতে হবে, এবং আপনার এই অভিনয়ের গল্প নিয়ে আমরা আসতে চাই, ট্যালেন্টেড ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই বিজ্ঞাপনের বাইরে। ডেফিনেটলি ছোট্ট একটা বিরতি। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছেন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য RJ কিবরিয়া শো। ছোট্ট একটা বিরতির পর আমরা শাওন ভাইকে নিয়ে আবারও ফিরছি। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য RJ কিবরিয়া শো। আমাদের সঙ্গে রয়েছেন কাউসুল আলম শাওন, তার কাছে আমরা আবারও ফিরছি। জি, এই অভিনয়ে যাওয়ার ব্যাপারটা কি, এটা কি শখ করে হলো নাকি একটা প্ল্যান ছিল ঠিক আছে একটু করি? না, আসলে হলো কি, আমি তো আসলে কখনোই অভিনয় করতে আমার লক্ষ্য না, আমি অভিনেতা না, মানে লেটস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এখন একটা অদ্ভুত সময় যে সবাই মনে করছে অভিনেতা হয়ে গেছি, আমি অভিনয় পারি না আসলে। বাট যেটা হলো যে বিজ্ঞাপনগুলো থেকে শুরু হয়েছিল। আপনি ডিপ্লোমার কথা বলছিলেন, ডাকাতের রোল করেছিলাম। আমার লেখা স্ক্রিপ্ট আমি যখন কাউকে বর্ণনা করতাম ক্যারেক্টারটাকে, তো অমিতাভ বললো যে এটা তুই ছাড়া কেউ পারবে না, যেটা বলতেছিস। ফারুকি বললো একবার নাপিত, গ্রামীণ নাপিত হয়েছিলাম একটা আমিতে, ওটা দেখাতে গেলে বললো যে শাওন এটা তুই পারবি, এটা কেউ পারবে না তোর মতো করে। তো ওইখান থেকে আসলে প্রথম শুরু হলো যে তুই কর এটা। আর আমি আসলে বেসিক্যালি খুবই ফুর্তিবাজ মানুষ, যেটা বললেন আড্ডাবাজ, ফুর্তিবাজ। আমি শিওর আপনার সাথে আমার প্রচুর আড্ডা হবে আরো। সো আমার আড্ডা মারতে গিয়ে আমার এটা খুব হয়ে গেছে আর কি, বলে এটা করে। এই করতে করতে 2টা বিজ্ঞাপন 4টা বিজ্ঞাপনে পরে এটাকে বলো ভাই আপনি একটু এখানে একটু অভিনয় করেন না, আপনি তো দারুণ অভিনয় করেন। এই করতে করতে শুরু হলো, লাস্টে তুফানে এসে অভিনয় করলাম, সামনে যেটা রিলিজ হবে শাকিব খানের সাথে, শাকিবের সাথে দোস্তি হয়ে গেল রীতিমতো রাফির রিকোয়েস্টে। আর রিকোয়েস্ট ফেলা যায় না সবসময়, রায়ান রাফি আসলে ফেলা যায় না। কিন্তু টিম আমার কাছে মনে হচ্ছিল প্রথম থেকে আপনি যাদের সঙ্গে কাজ করেছেন, সে ইন্ডিয়া থেকে বলেন বাংলাদেশে আসার পরেও, দে আর ভেরি ট্যালেন্টেড পিপল। জি, বাংলাদেশের মানুষ আসলে অনেক ট্যালেন্টেড। আমাদের মূল সমস্যা আমাদের লিডারশিপের প্রবলেম। আপনি যখনই একটা রাইট লোক থাকবে যে আসলে এদেরকে গুছাতে পারে, দারুণ কাজ হবে। একদম, মানুষ তো চরম ট্যালেন্টেড, মাথা ভর্তি বুদ্ধি আমাদের। তো রাইট লোকটাকে রাইটলি চ্যানেল করার জায়গাটা, তাহলেই কাজ হয়ে জায়গাটা। হ্যাঁ, ওটাই সত্যি কথা আসলে। সো অভিনয় করা হলে আপনি সম্ভবত তুফানের কথা বলছিলেন, এবং তুফান কি করবে, মানে কেমন হতে যাচ্ছে? আমার ধারণা তুফান খুব বড় হিট হবে।
আচ্ছা এটা আমার মনে হয় মানে সিনেমাটা তো ভালো হওয়া দরকার এই দেশে। রাফির সুবিধা, রাফি কমার্শিয়াল সিনেমাটা কমার্শিয়াল সিনেমার মতোই বানাতে চায়। ওর মধ্যে কোনো কনফিউশন নাই যে আমি একটা আর্ট বানাবো, আর্ট কালচার করবো নাকি কমার্শিয়াল সিনেমা বানাবো, এই চাপটা ওর নাই। ও পপুলার সিনেমাই বানাতে চায়। ওকে, এটা হচ্ছে বেস্ট পার্ট অ্যাবাউট রায়হান রাফি। আর শাকিব খান অ্যাজ আ অ্যাক্টার আমার কাছে ওকে আমি খুব ভালো চিনতাম না আগে। এবার আমার আলাপ করতে গিয়ে মনে হলো যে মানে ওর তো একটা ভয়ঙ্কর সাকসেস আছে গত 15-20 বছর ধরে। ডেফিনেটলি সাকসেস না ওকে কম্প্রেসেন্ট করে নাই। বেস্ট পার্ট, ও এখনো গ্রো করতে চায়, এখনো নতুন কিছু করতে চায়, আরো ভালো করতে চায়। ওই হাঙ্গারটা ওকে আসলে আরো বড় করবে বলে আমার বিশ্বাস। তো সবকিছু আর রাফি যেটা করেছে আমাদের ছবিতে ইউজুয়ালি প্রথম কয়েকটা ক্যারেক্টার ভালো থাকে আর বাকিদের সাপোর্টিং ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং হয় না। এটাতে সাপোর্টিং ক্যারেক্টারের রোল ইজ আনবিলিভেবল। মানে আমি তো ধরেন কোনো অভিনেতাই না, এটাতে গাজী রাকায়েত আছে, এটাতে মিশা সওদাগর আছে, শহীদুজ্জামান সেলিম আছে, সালাউদ্দিন লাভলু আছে, চঞ্চল চৌধুরী আছে। Wow. So it's like a all talented crazy team, right? মানে bunch. You know what I mean? So ওইটা আমার কাছে মনে হচ্ছে is a very good way. এবং ছবিটা ফাইনালি গল্পটা যেটা হয়েছে, যেটা স্ক্রিপ্ট আমার মনে হচ্ছে দিস ফিল্ম উইল ওয়ার্ক ম্যাজিক্যালি, আমার মনে হচ্ছে। বাকিটা আমি জানি না। একটা গান তো বের হচ্ছে আমি দেখলাম অলরেডি হিট। আমরা চাই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাক, মানে দাঁড়িয়ে যাক তো ইনফ্যাক্ট বলতে চাচ্ছি এই কারণে যে ভালো ভালো ছবি আসুক এবং এই যে অল ইন্টিগ্রেটেড টিম সবাই সবার লেভেল থেকে মেধার ব্যয় করে একটা ভালো কিছু করার চেষ্টা করছে, এটা তো একটা বেটার ফিউচারের ইঙ্গিত করে ডেফিনেটলি। আসলে যেটা হয় আপনাকে বলি, মানে ছোট্ট করে বলি, বেশি লম্বা করে বলা ঠিক, ইটস আ বিগ থিওরি। সেটা হচ্ছে কি, ধরেন আমরা তো ধরেন ইকোনমিক্যালি আমাদের একটা ধরনের সাকসেস আসতে শুরু করেছে বাংলাদেশের, মানুষের আয় রোজগার বেড়েছে। এই মুহূর্তে একটু স্ট্রাগল যাচ্ছে, জেনারেলি কিন্তু আমাদের ইকোনমি অনেক ডেভেলপ করেছে, লোকের হাতে টাকা গেছে। সো এখন আপনি তো বড় লোক হবেন, আপনি বুঝে গেছেন যে আপনি বড় লোক হবেন। সিদ্ধান্ত নিতে হবে আপনি কার মতো বড় লোক হবেন। আপনি কি সিঙ্গাপুরের মতো বড় লোক হবেন, সৌদি আরবের মতো বড় লোক হবেন, নাকি বাঙালি হয়ে বাঙালির মতো বড় লোক হবেন। যদি বাঙালি হয়ে বাঙালির মতো বড় লোক হতে চান তাহলে বাঙালিকে এক হতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা ডিভাইডেড। কারো ধর্মের প্রতি আগ্রহ বেশি, কারো ধর্মের প্রতি কোনো আগ্রহই নাই। কেউ একটু পশ্চিমার দিকে ভাবছে, কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ আবার ভাবছে যে একটুখানি সিঙ্গাপুর হয়ে গেলে ভালো হতো। কিন্তু এই মুহূর্তে যদি আপনি বাঙালি হিসাবে, বঙ্গবন্ধু যে বাংলাদেশের কথা বলছিলেন, যে বাঙালি জাতীয়তাবাদের কথা, বিকজ বাংলাদেশের একটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে হয়েছে, ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। সো বাঙালিকে যে বাঙালির মতো হতে হলে একটা তো অ্যালাইনমেন্ট লাগবে সবাই মিলে। এইটা সিনেমা অ্যাচিভ করতে পারে। আপনি যদি সিনেমার মধ্যে দিয়ে, যদি পপুলার মিডিয়ার মধ্যে যদি বাঙালি কেমন বাঙালি হবে একটা যদি ধারণা তৈরি করতে পারেন, আস্তে আস্তে করে বিল্ড করতে পারেন, তাহলে সবাইকে একরকম বাঙালি, একটা মোটিভেটেড বাঙালি জাতি তৈরি করা সম্ভব। ওটা অনেক বড় রোল সিনেমার পক্ষ থেকে, ওটাই করতে হবে আসলে। রাইট। শাওন ভাই, আমরা আপনার প্রতিষ্ঠানের গল্পে একটু আসতে চাই। এটার বয়স 1 বছর আপনি বলছিলেন, মাত্র 1 বছর হলো। হ্যাঁ, ডট বার্থ। আচ্ছা, এই ডট বার্থের আগে আমি একটু আপনার ফ্যামিলি, মানে আপনার যে ফ্যামিলি, মানে আপনার যে সংসার, সেটা নিয়ে কথা বলতে চাই। ইউ আর লাকি এনাফ যে যাকে আপনি সংসারে নিয়ে এসছেন, আমাদের ভাবি, ডেফিনেটলি সেও পপুলার, সে আপনাকে অনেক বড় সাপোর্ট করেছে আমার যেটা মনে হয়। কারণ নইলে আপনি এই ক্যারেক্টার সেই ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত ধরে রাখাটা খুব ডিফিকাল্ট। আমার খুবই ডিফিকাল্ট, বিকজ আমি মনে করি যে আসলে মানে বলা অন স্ক্রিন বলা ঠিক নেই কথাগুলো, কিন্তু আসলে ফিমা ছাড়া আমার কিছুই হতো না। মানে আপনাকে ব্যাপারটা আসলে আরো অনেক বড় দেন হাউ ইউ আর টেলিং অ্যাবাউট ইট। মানে লেট মি টেল ইউ দিস, বিকজ হয় কি, ধরেন প্রথম কথা হচ্ছে কি, মানে আমি যে ধরনের মানুষ, আমি তো একটা বাউন্ডুল একটা মানুষ। আসলে আমার কোনো কিছুর কোনো ঠিক নেই, যারা আমাকে চেনে তারা জানে। আমার পুরো ওই অ্যাঙ্কারিংটা আমার ওয়াইফ। ওকে। আর সেকেন্ড কথা হচ্ছে কি, যে বিজ্ঞাপনে এই পোকাটা আসলে ওই ঢুকিয়েছিল আমার মাথায়, বিসাইড রাজীব সেঠি, যার কথা বলছিলাম বন্টনের। এবং আমার কাছে মনে হয় যে ও আমার যে প্রফেশনাল যে পাগলামি, যে ইল ডিসিপ্লিন, রাত নাই দিন নাই কাজ করা, এই পুরোটাকে যদি সাপোর্ট না করতো তাহলে আসলে আমি কাজটা করতেই পারতাম না, একদমই পারতাম না। এইটা খুব বড় জায়গা আসলে আমার জন্য। আমি যে এই শান্তি মতো কাজটা করতে পেরেছি, ধ্যানের মতো করে করতে পেরেছি কাজটা, আমি এই কাজটা করতেই পেরেছি বিকজ বাড়িতে একটা ভয়ঙ্কর সাপোর্ট ছিল। তো বাড়িতে যদি শান্তি না থাকে আপনি আসলে কিছুই করতে পারবেন না জীবন। আমি দেখেছি এরকম অনেক মানুষ করতে পারে নাই, অনেক ট্যালেন্টেড। সো ওইখান থেকে আমি আসলে ভীষণ কৃতজ্ঞ আমার স্ত্রীর প্রতি, আমার মা বাবা, আমার মামারা, এরাই আসলে আমাকে তৈরি করছে যেখানে দাঁড়িয়ে আছি আর কি আজকে আমি। এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। নিশ্চয়ই। ডট বার্থের বিষয়ে একটু জানতে চাই। এই প্রতিষ্ঠানটা 1 বছর মাত্র 1 বছর হলো। আমি প্রথমে শুরু করতে চেয়েছিলাম, তো আমার লিডারশিপে আমরা 5 কলিগ মিলে, যারা গ্রেতে কাজ করতাম, 5 বছর ঠিক করে আমরা শুরু করবো এটাকে। সো আমার তারেক, জায়ান, জিহাদ, ইমরুল সবাই মিলে শুরু করলাম এটা আমরা, মেহেদি। সো আমাদের কাছে মনে হয়েছিল, সাইফুল, সো আমাদের কাছে মনে হয়েছিল যে আসলে একটা এজেন্সি করা দরকার। এবং আমি যখন শুরু করি আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, বিকজ আমি ভাবছি যে এত বছর চাকরি করেছি, এখন ব্যবসাই করেছি,
কিন্তু পারবো কিনা, সময়টা ভালো না ইকোনমির। কিন্তু আই বিন ভেরি লাকি, মানে শুরুই হলো কোকা কোলা দিয়ে, তারপরে কোক স্টুডিও বাংলা করতে শুরু করলাম, এরপরে এয়ারটেল পেয়ে গেলাম, Wow. এরপরে সিঙ্গারে যে বুরাক আসলো যে ওই টার্কিশ একটা, ওটা আমরাই এটাও করেছি। আপনাদের? আমাদের করা, জি জি জি, ওটা আমরাই করেছি। তো করতে করতে এশিয়ান পেইন্টস, মানে সবাই ফ্রেশের প্রচুর কাজ করতে শুরু করলাম। আমার কাছে মনে হয়েছে, আমি সবসময় মনে হয়েছে যে আমার উপর আসলে অনেক বড় রহমত আছে, অনেক দোয়া আছে আমার উপরে। Definitely. আদারওয়াইজ মানে এইভাবে এক বছরে আমি করতেই পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় আমার আশেপাশে ভালো লোকজন পেয়েছি। এগ্রিড। এবং এই যে আপনি আমার সাথে ইন্টারভিউ করছেন, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার আলোটা আমার উপর রিফ্লেক্ট করে আসলে। সেম, আপনার আলো ডেফিনেটলি আমাদের উপর আমি জানি না, reflect মানে করে। ইনশাআল্লাহ এবং হতে আমার পারে। অনেক দিন ধরে শখ ছিল, আমি যখন প্রথম আলো সিস্টার কনসার্ন এবিসিতে কাজ করি তখন থেকে আপনাকে জানি বা শুনি, এবং আমার মেন্টর লাইফের বলবো আমি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলি লাবলু ভাই। লাবলু ভাই, এবং অসাধারণ লাবলু ভাই মানুষ। অসম্ভব রকমের একজন ভালো মানুষ আমার লাইফে। আমি Rare ভালো যতটুকু মানুষ একজন। ডেফিনেটলি আমি যতটুকু অ্যাচিভ করেছি ব্যক্তিগত জীবনেও তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। ওনার কাছ থেকে আপনার সম্পর্কে বহুবার শুনেছি। জি, সবকিছু মিলে সামনাসামনি বসার অনেক সুযোগ ছিল, কিন্তু এইভাবে লাখো মানুষকে সামনে রেখে আসলে বসা হবে এইটা কখনো চিন্তা করিনি। আমি অনেক বেশি এনরিচ আজকের এই ঘন্টাখানেক Thank you so সময় much, আপনার কাছ thank you থেকে so much. পেয়েছি। ধন্যবাদ আপনাকে। শাওন ভাই, একদম লাস্ট অ্যাডভাইস যদি কোনো কিছু থাকে আমাদের মতো যারা আছেন, যারা কাজ করছেন, আপনাদের অনুপ্রেরণা নিয়ে যদি কিছু বলার থাকে আসলে। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি যে আপনি আপনার কাজের প্রতি অনেস্ট কিনা, True. অনেস্ট টু ইয়োর সেলফ। অন্য কোনো অনেস্টির কোনো ভ্যালু নাই, কিন্তু ওইটুকুই ভ্যালু যে আয়নার সামনে দাঁড়ায়, আপনি নিজের দিকে তাকায়, নিজে একটু অনেস্টলি বলতে পারে যে হ্যাঁ আমি যা করি এইটুকুই করি, এইটাই আমি। বিকজ দিনের শেষে মানুষ আসলে তার নিজের ছাড়া আর কোনো কিছু তার নিজের না, True. এই শরীরটা ছাড়া, শরীর ও মাথা ছাড়া। চমৎকার। তো ওইটুকুর প্রতি অনেস্ট থাকা জরুরি, বাকিটা আসলে আমার ধারণা হয়েই যায়। অসাধারণ। অনেস্ট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, দেশটাকে ভালোবাসতে হলে খুব ভালো। নিশ্চয়ই মানে নিশ্চয়ই। একটা জেনারেশনকে একটু স্যাক্রিফাইস করতে আপনার হবে। জন্য, আপনার সুস্থতার জন্য অনেক বেশি শুভকামনা থাকছে, এবং আপনার কাছ থেকে আমরা আরো অনেক চাই, সেজন্য অনেক অনেক দোয়া থাকছে আপনার আপনাদেরকে প্রতি। অসংখ্য ধন্যবাদ, নেক্সাস টিভির দর্শকদেরকে ধন্যবাদ। আপনার আমি আপনার ফ্যান, আই হোপ যে আপনি এটুকু এরকম রেখে চালিয়ে রাখেন যাবেন। আপনারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ভালো আপনাকে থাকবেন। জি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আবারও দেখা হবে, সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।